Hello everyone and welcome to my channel RN Education. আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি আশা করি তোমরা এই টপিকটার নাম শুনে অনেকটা চিনতে পারবে। যারা বিএড এ আছো বা মাস্টার্স করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে পেপার রিলেটেড সেটা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই টপিকটা। যারা বিশেষ করে যারা বিএড এ আছো, এমএড এ আছো, এছাড়া নেক্সট সেটে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের এই টপিকটা আমি জাস্ট কম্প্যাক্ট ভাবে আমি খুব সুন্দর মানে ছোটর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব যে এই টপিক রিলেটেড তোমাদের কিন্তু আরো কিছু কিছু কোয়েশ্চেন আসে যেটা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপর কিন্তু খুব ইম্পর্টেন্ট। মূলত আমরা এর আগেও আমরা দেখেছি বা আমরা বিগত কিছু যে ভিডিও আমার ছিল সেখানে অলরেডি আমি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু হলেও আলোচনা করেছি। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বা শিক্ষাক্ষেত্রে প্রশাসন এবং ব্যবস্থাপনার কি কি গুরুত্ব সেটা অলরেডি আমরা কিছু হলেও জেনেছি। মূলত আমরা শিক্ষা ব্যবস্থাপনা আমরা কি বলতে কি বোঝাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সংস্থা, বা সেটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই নয়, অন্যান্য আরো যা যা সংস্থা আছে সেটা যে কোনো ইনস্টিটিউশন হতে পারে কিংবা কোনো হাসপাতাল হতে পারে বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সংস্থা হতে পারে, সেটা যেটাই হোক না কেন, সেখানকার সেই কার্য প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হবে বা কার্য প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে সেই প্রক্রিয়াকে পরিকল্পনা মাফিক এবং একটি পরিকাঠামোর মধ্যে সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে দিয়ে চালিত করাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কথা হচ্ছে একটি প্রশাসনিক বিষয় যা কিনা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যকে তার আভ্যন্তরীণ বিষয়গুলো সংক্রান্ত বা বিষয় সংক্রান্ত যে বস্তু আছে বা বস্তু সামগ্রী আছে সেটিকে সঠিক পরিকল্পনা মাফিক তাকে পরিচালনা করা। তো আসো আজকে আমরা দেখে নিই যে এই যে আমি আজকে টপিকটা তোমাদেরকে অলরেডি তোমরা থাম্বনেলে বুঝেই গেছো যে এই টপিকটার গুরুত্বটা কি। চলো তাহলে আমরা শুরু করি আজকে আমাদের এই টপিক। শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনে এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে এটা মোটামুটি এটা অলমোস্ট অনেক জায়গাতেই তোমরা এই ওয়ার্ডটা বা এই মানে বিষয়টা তোমরা দেখেছো। POSD CORB অর্থাৎ পোস্টডক কথাটা কিন্তু এর কিন্তু একটা ইন্টারনাল মিনিং আছে। আগে আমরা এটা দেখে নিই যে এটা সম্পর্কে কে ফার্স্ট এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলেন। ফার্স্ট হচ্ছে শিক্ষা মনস্তত্ত্ববিদ বা শিক্ষাবিদ হিসাবে যে খুবই জনপ্রিয় মানে শিক্ষা ব্যবস্থাপনার উপরে যিনি তার তত্ত্ব বা তার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছিলেন সেটা হচ্ছে ফার্স্ট এখানে ফেয়ল, এবং তার পরবর্তী ক্ষেত্রে গালিক, এবং তারপর আনবিক। এই প্রত্যেকে কিন্তু এই বিষয়টার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, এবং প্রথম যিনি দিয়েছেন সেটা হচ্ছে ফেয়ল। তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে বা তোমাদের যারা নেক্সট সেট দিচ্ছ বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে আছো তারা কিন্তু দেখবে যে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ফেয়লের ওপরে কিন্তু থিওরি আছে এবং ফেয়লের থিওরিটা খুব ইম্পর্টেন্ট। আর এইখানে কিন্তু তিনি তার দৃষ্টিভঙ্গিটা বা তার তত্ত্বটাকে তুলে ধরেছিলেন, এবং তার সাথে সাথে গার্লিক এবং আনবিক এই তিনজনের কিন্তু মানে এই তত্ত্বটার উপরে কিন্তু অনেক বড় ভূমিকা আছে। তিনি তাদের বিশেষ করে ফেয়লের তিনি তার যে ব্যবস্থাপনার বা কার্যাবলীকে পরিচালনার উপরে তিনটি যে বিষয়ের উপরে দিয়েছিলেন সেটা হচ্ছে 3M, যেটা তোমরা জানো বা এটা দেখে রাখবে। 3M ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল। ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল অর্থাৎ হচ্ছে ম্যান পাওয়ার, যেটা আমরা জানি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে যে হচ্ছে ম্যান, অর্থাৎ আমার ম্যান পাওয়ার লাগবে কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থাকে পরিচালনা করার জন্য তার ম্যান লাগছে। নেক্সট হচ্ছে মেশিন, অর্থাৎ উন্নত প্রযুক্তিমানের প্রযুক্তিগত বা
বলতে পারো যে ব্যবস্থাপনাকে চালনা করার জন্য সেই ম্যানস, মেশিনস এবং তার সাথে সাথে টুল, অর্থাৎ প্রপার টুল অ্যান্ড মেশিনস লাগছে। অর্থাৎ যান্ত্রিক বা বৈদ্যুতিক বিভিন্ন যে বস্তুগত বিষয়গুলো আছে, যে দ্রব্যগুলো আছে, সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে হচ্ছে ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই বিষয়ে তিনটের ওপরে কিন্তু ফেয়ল তিনি তার ধারণা দিয়েছিলেন, এবং যেটা থেকেই কিন্তু এই বিষয়টা আজকে এসছে যে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে এই টপিকটার কেন এতটা গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নিই যে এই প্রত্যেকটা যে সিগনিফিকেন্স আছে সেটা কি কি। ফার্স্ট আমরা দেখব পি ফর প্ল্যানিং। আচ্ছা, পি ফর প্ল্যানিং মানে এখানে কি বলছে, আমরা যে কোনো বিষয়, যে কোনো কাজ করতে গেলে বর্তমান ক্ষেত্রে বা আমরা যে পরিস্থিতিতেই আছি না কেন, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে বা যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের একটা ফার্স্টেই আমাদের কি করতে হবে, একটা পরিকল্পনা দরকার। অর্থাৎ পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে গেলে তার একটা প্রস্তুতি আমার লাগবে, অর্থাৎ প্রি প্ল্যান্ড একটা কিছু আমার বিষয় তৈরি করতে হবে, যে কোন উদ্দেশ্য বা কোন লক্ষ্যকে অর্জন করার জন্য আমাকে এগোতে হবে। এবং তার জন্য আমার কি লাগবে, একটা ব্লুপ্রিন্ট লাগবে, যেখানে আমি আগে থেকে একটা কিছু প্রস্তুতি নিয়ে রাখবো। অর্থাৎ হচ্ছে প্ল্যানিং, যে কোনো কার্যকারিতা পরিচালনা করার জন্য আগে আমার একটা পরিকল্পনা মাফিক আমার একটা প্ল্যান লাগবে, একটা পরিকল্পনা লাগবে। নেক্সট হচ্ছে অর্গানাইজিং। অর্থাৎ অর্গানাইজিং মানে হচ্ছে যে প্রতিষ্ঠান বা যে ব্যবস্থাপনা আমি কাজটা করব, সেখানে আমি অর্গানাইজ ভাবে অর্থাৎ সাংগঠনিক ভাবে আমি কিভাবে কাজটা করছি। অর্থাৎ এই নয় যে আজকে মানে কোনো হ্যাপাজার্ড ভাবে কোনো কাজকে আমি শুরু করলে আমি সেটাকে সঠিকভাবে আমি শেষ করতে পারবো। তার মানে কি, আমাকে একটা প্রপার আমার একটা অর্গানাইজিং দরকার যে কোনো কাজ করতে গেলে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তো আছে, এবং এছাড়া অন্যান্য যে কোনো ফিল্ডই হোক না কেন, সেখানে আমার কি লাগবে, একটা অর্গানাইজিং মেথড লাগবে। অর্থাৎ ধারাবাহিক ভাবে আমার কন্টিনিউটিটা আমাকে বজায় রাখতে হবে। যে কাজটা আমি শুরু করব, সেই কাজটার আমাকে কি কি পরিকল্পনা নিতে হবে, তার অর্গানাইজিং ডেভেলপমেন্ট আমার কি থাকবে, অর্থাৎ কোন কোন সেখানে পরিকাঠামোগত যে বিষয়গুলো আমাকে দেখতে হচ্ছে সেই বিষয়গুলো আমাকে রাখবে। তার সাথে সাথে ম্যান, মেশিন, মেটেরিয়াল, এই সমস্ত দিকগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় আমাকে প্লেস করতে হবে। এই নয় যে আমি যেখানে সেখানে সেরকম ভাবে আমি কাজটা করলে পরে সেটা আমি প্রপার বা পজিটিভ রেজাল্ট পাবো। তার জন্য কি আমার একটা সাংগঠনিক রূপায়ণ দরকার। অর্থাৎ সেটা পরিকাঠামোগত দিক দিয়ে হোক, এক্সটার্নাল যে ইনফ্রাস্ট্রাকচার হোক সেটা হোক, কিংবা ইন্টারনাল যে বিষয়গুলো আমাকে দেখতে হচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে আমাকে একটা অর্গানাইজেশন লাগবে। অর্থাৎ সাংগঠনিক এবং ফরম্যাটিভ একটা প্রোগ্রেস আমার লাগবে। তবে গিয়ে আমি কোনো কিছু প্রবলেম সলভ করতে পারবো, তবে কি আমি সেই প্রপার সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে আমরা অর্জন করতে পারবো। নেক্সট হচ্ছে এস, স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে এখানে ম্যান পাওয়ারকে ইনপুট করা। অর্থাৎ এখানে যে শিক্ষক বা শিক্ষার্থী বা অভিভাবক বা কোনো ইনস্টিটিউশনের যে কর্মীবৃন্দ আছে, অর্থাৎ এখানকার যে ওয়ার্কার্সরা আছে, সেই ওয়ার্কার্সদের প্রত্যেকের সাথে একটা কিন্তু কোঅপারেশন রিলেশন তৈরি করতে হবে। অর্থাৎ একটা কোঅপারেটিভ রিলেশন তৈরি করতে হবে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতা সম্পন্ন একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে কিনা যে কাজটার জন্য আমি প্ল্যান করেছি বা যে কাজটা আমি তৈরি করবো বলে মনে করেছি, সেইটা যাতে আমার সঠিকভাবে হয়। কোন কাজের জন্য কোন লোককে আমার প্রয়োজন, আমি মানে বিষয়গুলোকে আমি খুবই বেসিক ভাষায় আমি বলতে চাইছি, বা খুব বলতে পারো আমি খুব মানে সহজভাবে তোমাদের সাথে তুলে ধরতে চাইছি, যাতে কিনা তোমরা বুঝতে পারো। না অনেক সময় কি হয় কি, এই রিলেটেড অনেক বই আছে, বেশিরভাগই সব ইংলিশ বই, কিন্তু সেখানে কি হয় তোমরা অনেকটা বুঝতে পারো না, বা অনেক ক্ষেত্রে কি হয় যে মানে বিষয়গুলোকে বিস্তারিত ভাবে যে আলোচনা করা থাকে, সেখানে সেই জিনিসগুলোকে অনেক সময় বোঝার উপায় হয় না। তো আমি সেই জন্য চাইছি যে আমি এমন ভাবে বোঝাতে যে বিষয়গুলো তোমাদের কাছে খুব ইজিলি বিষয়টা স্পষ্ট হয়। অর্থাৎ স্টাফিং হচ্ছে এখানে
আমরা কর্মীবৃন্দ বা যে কোনো কর্মচারী বা যা আমরা যে লোক নিয়োগ করব, যে নিযুক্তিকরণ করব, সেখানে তারা কতটা পেশাদারিত্ব তারা অর্জন করেছে বা পেশাদারিত্ব তারা দেখাতে পারছে। অর্থাৎ এখানে প্রফেশনালিজমও একটা বিষয় আছে, অর্থাৎ পেশাগত দিক দিয়ে তারা কতটা দক্ষ, তাদের টিচিং লার্নিং প্রসেস কিভাবে হচ্ছে, তারা ট্রেনিং সম্পন্ন কিনা, কোন কর্মীবৃন্দকে কোথায় কোথায় আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাদের রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে, সেই সমস্ত বিষয় হচ্ছে এখানে স্টাফিং। নেক্সট হচ্ছে ডিরেক্টিং, ডি ফর ডিরেক্টিং। আচ্ছা, ডিরেক্টিং হচ্ছে পথ নির্দেশ করা, অর্থাৎ যে বিষয় বা যে প্রতিষ্ঠানের যে কাজ পরিচালনা করার জন্য আমরা নিশ্চিত করেছি সেই কাজটাকে একটা কি পথ নির্দেশ দিতে হবে, একটা ডাইরেকশন দিতে হবে। বিনা ডাইরেকশনে কোনো কিছু পরিচালনা করা যাবে না। অর্থাৎ সেখানে আমার কি থাকবে, একজন লিডারশিপ থাকবে, অর্থাৎ সেখানে একটা নেতৃত্ব দানের ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি থাকবে। সে অভিজ্ঞ সম্পন্ন, দক্ষতা সম্পন্ন হতে হবে এবং তার সাথে সাথে সে যাতে প্রতিষ্ঠানের মধ্যে থেকে সমস্ত সদস্যগণের সাথে একটি কোঅপারেশন রিলেশন তৈরি করতে পারে, যাতে যে বিষয়গুলোর জন্য প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে সেটা সঠিকভাবে কার্য পরিচালনা করা যায় কিনা। এবং তার সাথে সাথে আরেকটি বিষয় আছে যে ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট কি ডিরেক্টিং আমার যদি সঠিকভাবে হয় তাহলে আমার ক্লাসরুম ম্যানেজমেন্টও সঠিকভাবে হবে, সেটার পরিচালনা করার কাজটা আমার তার সাথে সঠিকভাবে হবে। এবং তার সাথে সাথে হচ্ছে প্রপার অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করা। অর্থাৎ এখানে পথ নির্দেশ করার জন্য, অর্থাৎ কন্ট্রোল করার জন্য, যেটা আমি একটু আগে বললাম যে লিডারশিপ কোয়ালিটিকে এনহ্যান্স করা, যে লিডারশিপ কোয়ালিটিকে আমার ততটাই আমাকে উন্নত সম্পন্ন হতে হবে যাতে কিনা আমি কোনো প্রতিষ্ঠানের কাজকে সহজভাবে পরিচালনা করতে সক্ষম হই। নেক্সট হচ্ছে সিও, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন। কোঅর্ডিনেশন এখানে হচ্ছে, আচ্ছা এর সাথে আরেকটাও আছে কন্ট্রোল। কন্ট্রোলটা আমি একটু আগেই বললাম, যেটা হচ্ছে আমি নিয়ন্ত্রণ করব। কিভাবে নিয়ন্ত্রণ করব? আমি শিক্ষা পরিচালনা কাজকে আমি সঠিক হাতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করব। কিসের উপরে ভিত্তিতে? না, আমার বর্তমান আর্থ সামাজিক অবস্থা কি অবস্থায় আছে, কোন সোশিও ইকোনমিক্যাল পরিস্থিতিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এছাড়া হচ্ছে যে আমার কন্ট্রোল আমি কিভাবে করব, না আমার ইন্টারনাল যে ফেসিলিটিস গুলো আছে এবং এক্সটার্নাল যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি সঠিকভাবে আমি কার্য পরিচালনা করছি কিনা সেই বিষয়গুলোকে আমি কন্ট্রোল করা। অর্থাৎ ডিরেক্টিং এর সাথে সাথে কিন্তু কন্ট্রোল বিষয়টাও কিন্তু একই সাথে জড়িত। অর্থাৎ প্রপার যদি আমার ডাইরেকশনটা আমার সঠিক থাকে, পথ নির্দেশিকা যদি আমার সঠিক থাকে, তাহলে কিন্তু আমি একটা ইনস্টিটিউশনের কন্ট্রোলটাও তাহলে আমি আমার হাতে রাখতে পারবো। অর্থাৎ এখানে হচ্ছে লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু প্রপার থাকছে। অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি আমার যত উন্নত হবে ততই কিন্তু একটা ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট এবং তার ডেভেলপমেন্টের কাজটাও কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হয়, অনেক বেশি পজিটিভ হবে। তাতে করে পুরো শিক্ষা বিষয়টা বা শিক্ষা পরিচালনার কাজটা কিন্তু অনেক সহজ হয়। এবং এরপরে যেটা আসছে যে রিপোর্টিং, আর ফর রিপোর্টিং। আচ্ছা, রিপোর্টিংটা আমি কাকে করব? নিচু তলার যে কর্মীবৃন্দরা আছে তাদেরকেও যেমন কিন্তু ওপরতলার মানুষকে কাজের রিপোর্টিংটা করতে হয়। অর্থাৎ যারা নিচু তলার মানুষ আছে তারা সঠিকভাবে কাজটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করছে এবং সেই ডিস্ট্রিবিউশনের কাজটাকে সে ওপরতলার মানুষকে সে রিপোর্ট করছে। এবং তারও উচ্চ পদস্থ যারা কর্মচারী আছেন বা তারও উচ্চ পদস্থ যারা পদে অলরেডি প্লেসড হয়ে আছে তাদেরকে সেই রিপোর্টিংটা করা, যাতে কিনা সেই সুপারভিশনের কাজটা কিন্তু এখানে যাতে প্রপার ভাবে হয়। অর্থাৎ এখানে রিপোর্টিং এর আরেকটা দিক হচ্ছে সুপারভিশন। অর্থাৎ সুপারভিশন আমি তখনই করতে পারবো যখন আমি আমার কাছে প্রপার ইনফরমেশনটা আমি পাবো। একটা ইনস্টিটিউশনাল কাজকে মানে পরিচালনার কাজকে
আমার তখনই পজিটিভ ভাবে আমি করতে পারবো যখন আমি সেই ইনস্টিটিউশনে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বা প্রত্যেকটি ছোট ছোট বিষয়কে আমি সহজভাবে আমি জানতে পারবো এবং সেই তথ্য বা ইনফরমেশনের ভিত্তিতে কোন কোন বিষয় ভুল ত্রুটিগুলো রয়েছে, কোন কোন বিষয় এরার্স আসছে, কোন কোন বিষয় আমার সমস্যা হচ্ছে এবং সেটাকে সঠিকভাবে আমি কিভাবে সমাধান করব, তার জন্য আমাকে কি কি উপায় অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে প্রপার যদি আমি রিপোর্ট করতে পারি তাহলেই কিন্তু সেটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এবং লাস্ট হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা ছাড়া যেটা কোনো কাজই হবে না, সেটা হচ্ছে বাজেটিং। অর্থাৎ এখানে বাজেটিং প্রত্যেকটা তোমরা ওয়ার্ড বা মানে প্রত্যেকটা ওয়ার্ডটা তোমরা শুনলেই বুঝতে পারবে যে এটার মানেটা কি। বাজেটিং মানে হচ্ছে আর্থিক আয় ব্যয় বা যেখানে ব্যয় সংক্রান্ত বিষয়গুলোকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো ইনস্টিটিউশন বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেখানে সঠিকভাবে তার ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা কাজকে সঠিকভাবে, নিখুঁতভাবে এবং মানে সমস্যাগুলোকে সঠিকভাবে সমাধান করার জন্য আমার লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাজেটিং। অর্থাৎ আমার কাছে কতটা ক্যাপিটাল আছে, কতটা আর্থিক মানে আর্থিক দিক দিয়ে কতটা আমি স্ট্রং, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে কোনো একটা ইনস্টিটিউশনে কতটা উন্নতি হচ্ছে বা তার কতটা ডেভেলপমেন্ট হচ্ছে। বর্তমানে তোমরা আজকাল মানে অনেক কিছুই তোমরা দেখতে পাবে যেখানে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে আমরা এই বাজেটিং এর বিষয়গুলোকে আমরা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় কি কি ভাবে এই বাজেটিং এর বিষয়টাকে দেখা হচ্ছে। আর এই বাজেটিং করতে গেলে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েরই কিন্তু একটি পরিকল্পনা, সঠিক পরিকল্পনা নেওয়ার প্রয়োজন, যাতে শিক্ষার কাজকে আরো বেশি উন্নততর করা যায়। এবং এখানে আমরা জানি যে বাজেটিং শিক্ষাক্ষেত্রে বাজেটিং এর কিন্তু একটা ভাস্ট এরিয়া, যেটা আমি এরপরে আমি আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসবো, যেখানে কিন্তু আমি দেখাবো যে বাজেটিংটা কিভাবে তৈরি করা হয়। আচ্ছা, তাহলে আসছে যে বাজেটিং হচ্ছে মানে বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা রাখা। শিক্ষাক্ষেত্রে বার্ষিক আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে যে আর্থিক বন্টনগুলো করা হয়, বিভিন্ন প্রকল্পে সেই বন্টনগুলো করা হয় এবং সেই প্রকল্প অনুযায়ী কতটা আমার সেই শিক্ষার কাজকে আমার উন্নত হচ্ছে কি হচ্ছে না, আরো কতটা করতে হবে, কোন কোন ক্ষেত্রে আমার বাধা সৃষ্টি হচ্ছে বা কোন কোন আরো কিছু উন্নতমূলক কাজ করতে হবে, সেই আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এইখানে দেখানো হয়। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু রিলেটেড। এটা নয় যে আমি একটাকে বাদ দিলে আরেকটা দিয়ে আমার কাজ হবে। তার মানে কি আমাকে ফার্স্টে আমাকে কি করতে হচ্ছে, প্ল্যানিং করতে হচ্ছে, অর্থাৎ পরিকল্পনা করতে হচ্ছে। আমাকে পরিকল্পনা না ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না, কারণ আমাকে আগে দেখতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি। তার সাথে সাথে আসছে অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, তার সাথে কন্ট্রোল, যেটা আমি বললাম এখানে লিডারশিপও একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এবং তার সাথে আছে রিপোর্টিং এন্ড বাজেটিং। এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু এই পিও, এসডিও, সিআরবি দিয়ে এটা এখানে রিপ্রেজেন্ট করা হয়। তোমাদের কিন্তু কোয়েশ্চেনে কিন্তু এইভাবেই এটা ডাইরেক্ট এইভাবেই আসে। তোমাদেরকে কিন্তু এই বিষয়টাকে একটু খুঁটিয়ে পড়তে হবে, যেখানে আমি জিনিসটা পুরো ইন ডিটেলস আলোচনা করলাম যে এইটা বলতে কি বোঝায় এবং এর সাথে কোন তিনজনের নাম জড়িত। অনেক সময় তোমাদের যে কোয়েশ্চেন যে আসে সেখানে কিন্তু অপশনে একটা হয়তো দেখা গেল যে ফেয়ালের নামটা বলা হলো না, গালিক আর আনবিকের কথা বলা হলো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে আমি ওই জন্যই তিনটে নাম দিলাম যে এখানে কিন্তু শুধুমাত্র ফেয়ালেরই তত্ত্বটা এখানে আসেনি, ওনার সাথে সাথে গালিক, আনবিক এরাও কিন্তু এনাদের তত্ত্বটা কিন্তু এর সাথেই দিয়েছিলেন। সুতরাং এই বিষয়টা কিন্তু একটা গোটা চ্যাপ্টার, যেটা কিন্তু তোমাদের এডুকেশনাল ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কিন্তু রয়েছে। তাহলে অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে শিক্ষা ব্যবস্থাপনা আমার শুধুমাত্র কিছু পরিকাঠামো বা এক্সটার্নাল কিছু আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম তা দিয়ে হয়ে গেল, তা কিন্তু নয়। তার মানে কি আমাকে প্রপার এখানে কোঅর্ডিনেশন থাকতে হবে, তার সাথে কন্ট্রোল থাকতে হবে, সংযোগ রক্ষাকরণ কার সাথে হবে না, আমার মানে ইন্টারনাল যে বিষয়গুলো থাকবে, যা কর্মীবৃন্দ থাকবে, শিক্ষক, অভিভাবক,
যারা নেতৃত্ব দানের ক্ষমতায় রয়েছেন বা যারা পরিচালনার কাজটা করছেন তাদের সাথে সঠিকভাবে আমার সংযোগ রক্ষা করতে হবে। অ্যাজ ওয়েল তার সাথে আমরা দেখছি যে রিপোর্টিং, অর্থাৎ আমি যতক্ষণ না তথ্য সম্পূর্ণ নিতে পারছি, যতক্ষণ আমার প্রপার ইনফরমেশন আসছে, ততক্ষণ কিন্তু আমি আমার মূল্যায়নের কাজটা করতে পারছি না। তার মানে কি আমার প্রপার রিপোর্টিং হতে হবে, অর্থাৎ আমি রিপোর্ট আমার যদি সঠিক আসে তার সাথে সাথে আমি কিন্তু তার সঠিক সমাধান করতে পারবো, যে কোনো সমস্যার সমাধানটা আমরা করতে পারবো। এবং তার সাথে সাথে কিন্তু চলে আসে মূল্যায়ন, অর্থাৎ এর আগে আমি যেটা বলেছি ইভ্যালুয়েশন আমার কিসের ভিত্তিতে হবে, যখন আমার প্রত্যেকটা বিষয় আমার কিন্তু সঠিকভাবে আমার ভ্যালিডেশনটা থাকবে, যখন আমি সঠিকভাবে যাচাই করতে পারবো। এবং তার সাথে হচ্ছে যে বাজেটিং, অর্থাৎ অর্থের উৎসটা কি কি, মানে সোর্স অফ ইনকাম বা সোর্স অফ ফিনান্সিয়াল রিসোর্সটা আমার কোথা থেকে আসছে, এবং তার সাথে সাথে আর্থিক উৎসর সাথে সাথে হচ্ছে আর্থিক ব্যয়, কোথায় কোন খাতে কতটা ব্যয় হচ্ছে, কোন কোন প্রকল্পে কি কি ব্যয় করা হচ্ছে, বা কোন কোন আর্থিক বিষয়গুলো অর্থাৎ অর্থের উৎসগুলো কোন কোন খাতের জন্য তৈরি করা হয়েছে, সেই প্রত্যেকটা হিসেব কিন্তু এই বাজেটিং এ করা থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে বস্তুগত সম্পদ এবং মানব সম্পদ দুটোই কিন্তু এখানে দরকার। যেখানে ফার্স্টে আমি বলেছিলাম যে 3M ফেয়ালে যেটা আমরা জানি যে ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল, তিনটেই কিন্তু আমাদের দরকার। অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টই শুধু হলে হবে না, তার সাথে সাথে আমরা মেটেরিয়ালিস্টিক রিসোর্সও আমার প্রয়োজন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো ইনস্টিটিউশনকে আমার সঠিকভাবে পরিচালনার কাজকে তৈরি করার জন্য। অর্থাৎ এখানে ব্যবস্থাপনা এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোকেই যদি আমাকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, তার জন্য আমার লাগবে বস্তুগত সম্পদ এবং মানব সম্পদ, উভয়েরই কিন্তু গুরুত্ব এখানে অনেকটাই মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আশা করি আমার মনে হয় তোমাদের এই টপিকটা বুঝতে সুবিধা হয়েছে, বা তোমরা এখান থেকে তোমাদের নিজেদের যে নোটস আছে, যে পেপারস আছে, সেটা তোমরা তৈরি করতে পারো। এবং এই রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন আমি এর আগেও বলেছি যে তোমরা যারা বিএড এ আছো বা যারা মাস্টার্স করছো বা আরো হায়ার স্টাডিজ করছো, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার, এটা একটা গোটা একটা সিলেবাস, যেহেতু ধরো এটা অনেকটাই মানে ডেপথের টপিক আছে। তো এর রিলেটেড আমি আরো চেষ্টা করবো যে আরো কিছু কিছু যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে, যে বিষয়গুলো আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি নিয়ে আসার। আশা করি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হয়েছে, আর যদি মনে হয় একটু হেল্প হয়েছে তাহলে অবশ্যই ভিডিওর কে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যতটা পারবো এই রিলেটেড আমি আরো যা যা টপিকস আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো খুব শিগগিরই আমার নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আসবো অনেক তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।